নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তো আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রবিবারের স্বীকারোক্তি, অ্যান্ড আজকে হচ্ছে পর্ব 4। তো শুরু করছি রিডিং আপনাদের জন্য। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের জন্য। তো শুরু করছি। আমি খুব হেভি ফিল করছি আজকের এনার্জি থেকে। তোমার সাথে আমার প্রেম বিবাহ হয়েছিল। আজ 2 যুগের বেশি সংসার তোমার সাথে আমার। আমি চাই তোমাকে অনেক কিছু বলতে, অনেক কথা শোনাতে চাই। আমি ভেবেছিলাম আমি আমার সংসারে দিয়ে যাচ্ছি, কিন্তু এই সংসার কোনোদিন আমার ছিল না। আমি ভেবেছিলাম যে তুমি আর 5 জন স্পাউসের মতো না। তুমি ভদ্র, তুমি আলাদা, তোমার কোনো বাইরে কোনো বাজে কিছু নেই। তুমি আমাকে আমার এত দিনের বিবাহিত জীবনে কোনোদিন বুঝতেই দাওনি যে তুমিও আর 5 জনের মতো। আমি নিজেকে খুব স্ট্রং, বোল্ড হিসেবে দেখতাম। আমাদের জীবনে, আমাদের সন্তানের জীবনে, আমাদের জীবনে এত বেশি সমস্যা, এত কিছু হয়েছে, এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি। আমি কোনোদিন এইভাবে ভেঙে পড়িনি। আজ তোমার সত্য সামনে আসার পর আমি যতটা ভেঙে পড়েছি, আমি বুঝেই উঠতে পারিনি যে একটা মানুষ 2 যুগ ধরে নাটক করে যেতে পারে। আমি জানি না তোমার এই বাইরে যে সকল সমস্যাগুলো তুমি শুরু করেছো সেটা কবে থেকে তুমি নিজেকে সম্রাট ভাবা শুরু করেছো, কবে থেকে তুমি নিজেকে আর 5 জনের মতো দেখা শুরু করেছো আমি জানি না। কিন্তু আমি আমার এত বছরের জীবনে কোনোদিন কি করে সেটা উপলব্ধি করতে পারিনি আমি জানি না। আমার মনে হয় আমাদের বাচ্চা জীবনে যত সমস্যা এসছে, আজকে তার জীবনে যতটা ডিলে, সব কিছু তোমার কারণে। তোমার কর্মের ফল আমার বাচ্চা আজ ভোগ করছে। আমার বাচ্চার অসুস্থতা, আমার শরীর অসুস্থতা, সমস্ত কিছু দায়ী আজকে আমি তোমাকে করতে চাই। সব থেকে দুঃখের বিষয় এটাই, আমি যেটাকে ভেবেছিলাম যে আমার জীবনে নতুন সূচনা, আমি যেটাকে ভেবেছিলাম যে হ্যাঁ আমরা একটা খুব খারাপ সিচুয়েশন, খুব খারাপ ফেজ থেকে উঠে এসেছি, আমাদের পরিবার খুব খারাপ সিচুয়েশনের থেকে বেরিয়ে এসছে, এবার আমাদের জীবনে একটা ভালো সময়, ভালো নতুন সময়ের সূচনা। কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন বুঝতে পারছি যে কোনো নতুন সূচনা না, এটাই সেই এন্ডিং, এটাই সেই শেষ। এটা কোনো সূচনা ছিল না, এটা কোনো ভালো সময়ের কিছু না, এটা মনে হয় আরও যেন খারাপ সময়ের সূচনা। আজ যখন তোমার সত্য সামনে, তোমার পাস্টের এত কাণ্ড কারখানা তুমি যা ঘটিয়েছো, আমার আজ মনে হয় যে যারা কোনো ভালো বড় পজিশনে রয়েছে, অ্যাকচুয়ালি যারা বড় বড় পজিশনে রয়েছে, তোমার থেকেও উঁচু পজিশনে রয়েছে, মানে তোমার থেকে বলছি কি, মানে যারা অ্যাকচুয়ালি যারা টাকা পয়সা সম্পন্ন প্রচুরভাবে এবং যাদের ক্ষমতা রয়েছে, পাওয়ার পজিশন রয়েছে, সেই সকল পার্সনদেরও কিছু তথ্য সামনে আসে, তাদেরও স্পাউসরা কিছু জানে।
তাদেরও স্পাউসদের কাছে কিছু তথ্য থাকে যে হ্যাঁ কী করে বেড়াচ্ছে বা কিছু। আমাকে তুমি এতদিন ধোঁয়াশার মধ্যে রেখেছো এত বছর। আমি জানি তুমি সকালে অফিসে যাও, রাতে বাড়ি ঢোকো, শুধু দোকানে দোকানদারি করো, কিন্তু আজ আজ এসে আমি বুঝতে পারছি যে এইসব মিথ্যে। সবাই একই রকম, কেউ ভালো না, সবারই ব্যাপার রয়েছে। আমি নিজে চোখে পট্টি পরেছিলাম না তুমি চোখে পট্টি বেঁধে রেখেছিলে আমার? তুমি বড় ম্যাজিশিয়ান, তুমি জানো তুমি এত ভালো ম্যানিপুলেট করেছো আমায়, আমি নিজে বুঝতে পারিনি। আমি এখন শুধু প্রার্থনা করি যে কোনোভাবে আমার যে সন্তান রয়েছে তার জীবনটা যাতে এরকম ভয়াবহ না হয়, সে যাতে একটু শান্তিতে জীবন কাটাতে পারে, তার জীবনে এরকম একটা কোনো ছদ্মবেশী প্রাণী না আসে। এত বছর ধরে যেটা আমি ভেবেছিলাম যে আমার জীবনে সব কিছু ভালো, আমি অ্যাটলিস্ট স্পাউসের দিক থেকে তো জিতে গেছি, আমি অ্যাটলিস্ট অন্য মহিলাদের মতো সাফার করিনি। আমি হ্যাঁ সাফার করিনি না, অনেক দিক থেকে সমস্যা এসছে, কিন্তু এটা সবসময় মাথায় ছিল যে না আমার স্পাউস তো চরিত্রবান, আমার স্পাউস তো বাইরে কিছু করতে পারে না। কিন্তু আজ যখন সত্য সামনে, আমি সব থেকে বেশি ভয়ভীত হয়েছি যে আমি তাহলে সারা জীবনটা যার সাথে কাটালাম সে তাহলে পুরো নাটক করে কাটিয়েছে পুরোপুরি। আমার এখন ভয় হয় যে আরও কত কিছু গোপন তথ্য তোমার ব্যাপারে সামনে আসবে। প্রথম দিকে তো আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে তোমার এরকম ব্যাপার রয়েছে, কিন্তু ধীরে ধীরে সমস্ত ডটস যখন আমি কানেক্ট করি তখন বুঝতে পারি তুমি আমার ভয়েসটাকে পুরোপুরি আটকে দিয়েছো। আমি ভেবেছি অনেকবার যে আমি এত ভালো গান গাইতাম, এত ভালো আমার ভয়েস ছিল, আজ কেন আমার গলা সেই জায়গায় নেই? এরম তো না যে বয়স হলে মানুষের গলার সমস্যা চলে আসে, তাহলে এত এত সিঙ্গাররা রয়েছে, এত এত বক্তারা রয়েছে, তারা কি করে বলছে কথা? আর এরম তো না যে কোনো কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করে আমার গলার স্বর নষ্ট করে দিয়েছে। আজ আমার মনে হয় যে আমার সাবকনসিয়াস মাইন্ড তো জানতো তুমি কি করে বেড়াচ্ছ, আমার হায়ার সেলফ তো জানতো তুমি কি করে বেড়াচ্ছ। আমি নিজে হয়তো সেটা দেখার চেষ্টা করিনি বা অন্ধপট্টি পড়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে যা যা ব্যবহার করেছো, যেভাবে আমার সমস্ত যে গুণ রয়েছে, সমস্ত যে ট্যালেন্ট রয়েছে সেগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করেছো, কোনোভাবে আমাকে সুযোগ থাকা সত্ত্বেও আমার যে ট্যালেন্ট রয়েছে, আমার যে স্কিল রয়েছে সেগুলোকে জনসমাজের সামনে তুলে ধরতে দাওনি। অনেকের জায়গার অভাব থাকে, অনেকের টাকা পয়সার অভাব থাকে, বা অনেকের সেই রকম সুযোগ সুবিধা থাকে না, তারা অনেক কিছু জানে না, অনেকের মোবাইলটাও কেনার পয়সা থাকে না, অনেকের অনেক কিছু থাকে, কিন্তু তারপরেও তাদের স্পাউসের অ্যাকচুয়ালি সত্যিকারের সাপোর্ট রয়েছে, যে কারণে তারা তাদের ইচ্ছেগুলো পূর্ণ করতে পেরেছে। কিন্তু তোমার কোনো দিনই আমার কোনো ভালো কিছুতে কোনো খুশি ছিল না, তুমি চাইতেই না আমি জীবনে কিছু করে উঠি। তুমি আমাকে বারে বারে আটকেছো, আর এত সুইটলি তুমি আটকেছো, তুমি কাউকে বুঝতে দাওনি যে তুমি আমাকে এক প্রকারের গলা টিপে মেরে ফেলছো দিনের পর দিন। তুমি আমাকে আমার যে সাফল্য তাতে বাধা দিয়েছো শুধুমাত্র নিজে ইনসিকিউর ফিল করতে বলে। তুমি আমাকে মুক্তভাবে বাঁচতে দাওনি কোনো দিন। আমি আজ বুঝতে পারি যে কেন আমি অন্যের জীবনের ব্যাপারে এত বেশি ফোকাস ছিলাম, কেন আমি আশেপাশে কে কী করছে না করছে, কার ঘরে কী হলো সেসব নিয়ে এত মেতেছিলাম। তুমি যদি আমাকে ভালোবাসতে, তুমি যদি সত্যিকারের আমার সাপোর্টার হতে, আমি ভুল করেও লোকের ঘরের দিকে তাকাতে যেতাম না। আমি নিজের ভেতরে স্যাটিসফ্যাকশন পাইনি কোনো দিন, আমি নিজের মধ্যে কোনো দিন ছিলাম না। আমি বুঝতেই পারিনি এতদিন যে আমার জীবনটা আরও খোকলা, কারণ আর পাঁচজন তো জানে তাদের স্পাউস কী করে বেড়াচ্ছে, তাদের কাছে পুরো নলেজ রয়েছে, তাদের কাছে সত্য অনেক তাড়াতাড়ি চলে এসছে। আমি তো লাস্ট বয়সে এসে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমার জীবনটা তো আরও খারাপ। তারা এই বয়সে তাও আর পাঁচজনের সাথে গসিপ করতে পারে,
কথা বলতে পারে, পার্টি করতে পারে, মজা করতে পারে, কিন্তু তুমি তো আমার জীবনটাকে এমনভাবে একটা মিথ্যে সম্মানের জালে বেঁধে রেখেছো, আর তুমি নিজেও একটা মিথ্যে এত সম্মান নিয়ে নিজেকে বসিয়ে রেখেছো, যে কারণে আমি নিজের জীবনে কিছু করে উঠতে পারিনি। হয়তো আমি আর 5 জনের মতো চর্চা করতে যেতাম না আজকে যদি তুমি আমাকে সঠিকভাবে সহায়তা করতে, যদি আমার ট্যালেন্টটাকে, স্কিলটাকে যদি সম্মান দিতে, প্রাধান্য দিতে। হাজারো সমস্যা থাকার মধ্যেও আমি যখন এধার ওধারে তাকাতে পেরেছি, সেই সময়টা আমি আমার নিজেকে দিতে পারতাম। আজ জীবনের এতটা সময় পেরিয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে কাদের জন্য আমি করে গেছি। সংসারে তো সবাই সব কিছু দেয়, কিন্তু আমার তো এরকম বড় সংসারও না। কিন্তু আমার এত সুযোগ, সময়, সব কিছু থাকা সত্ত্বেও আমি সেই সমস্ত মূল্যবান সময় অন্যের মূল্যায়ন করতে কাটিয়ে দিয়েছি, যেটা আমাকে কিছুই দেয়নি জীবনে। এবং যখন সেই জায়গা থেকে তুমি আমাকে বের করে এনেছো, সেই সময় আমার অলরেডি সব কিছু শেষ হয়ে গেছে। তখন আমার নিজের মধ্যে সেই বিশ্বাস, নিজের মধ্যে সেই সব কিছু প্রায় শেষ। তুমি আমাকে আটকেছো যে জায়গাতে, তখন তুমি জানো যে আমার ভয়েস তুমি কেড়ে নিয়েছো। আর ভয়েস তন্ত্রমন্ত্রের দ্বারা না, এই যে আমার ভেতরে যে চাপা সমস্ত দুঃখ, কষ্ট, রাগ, নিজের জীবনে সেই সকল কিছু না করে উঠতে পারা, সেগুলোই আমার আজকে ভয়েস কেড়ে নিয়েছে। আমি অনেক জায়গায় শুনেছি যে মানুষ ভয়েস হারিয়ে ফেলে, কথা বলতে আর পারে না। একটা এমন সিচুয়েশন ঘটে যায় জীবনে, তার মুখ থেকে কথা বেরোয় না, শব্দ তারা পুরোপুরি হারিয়ে ফেলে। আমার ক্ষেত্রে তুমি তাই করেছো। আমার শখের জিনিস, প্রিয় জিনিস, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুমি সেটাকে কেড়ে নিয়েছো। আর সেটা তুমি আমাকে বুঝতেও দাওনি। সেটা হচ্ছে সব থেকে বড় দুঃখের জিনিস। আর আমি এতটাই অন্ধ, এতটাই বোকা, আজ আমার মনে হয় আমি সব থেকে বেশি বোকা। তুমি আমাকে পুরোপুরিভাবে ক্যাদি বানিয়ে রেখেছো। তুমি শুধু আমাকে না, আমার সন্তানকেও ক্যাদি বানিয়ে রেখেছো। আজ পর্যন্ত আমার মনে হতো যে আমি সব থেকে সুখে রয়েছি, কিন্তু আজ মনে হয় যে আমি সব থেকে বেশি পরাধীন। আমার কোনো স্বাধীনতা নেই। এবং এটা আজ থেকে না, কিছু বছর পূর্ব থেকে আমার মনে হচ্ছে সেই জিনিস। স্বাধীনতা অন্য জিনিস। আজ মনে হয় সেই সময় বিয়ে কেন করেছিলাম? কিসের ভালোবাসা ছিল তোমার আমার প্রতি? এটা কেমন ভালোবাসা, যে ভালোবাসায় তোমাকে বন্দি করতে হয়েছে? শুধু আমাকে তুমি বন্দি করনি, সব থেকে বেশি কষ্ট হয় তুমি আমার ট্যালেন্টকে, তাকে বন্দি করেছো। আমি তো কোনো অসম্মানযোগ্য কাজ করতে যাচ্ছি না, আমি তো কোনো খারাপ কিছু করতে যেতাম না, কিন্তু তুমি আমার এত ভালো কলাকে কেন নষ্ট হতে দিয়েছিলে? কারণ তোমার মধ্যে প্রচুর ইনসিকিউরিটি ছিল। তুমি সবসময় নিজেকে ছোট দেখতে, তাই তুমি সারা জীবনটা ছোট হিসেবেই থেকে গেলে। তুমি কোনোদিন জীবনে, তোমার কর্মক্ষেত্রে, তোমার কোনো জায়গাতে উন্নতি দেখোনি, আর দেখতেও পাওনি, আর পাবেও না। তুমি লোকের উন্নতি চাওনি, তুমি নিজের যে পার্সনকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে তারই উন্নতি তুমি দেখতে চাওনি। তোমার কি করে উন্নতি হতে পারে? তুমি জানো, এই কথাগুলো আমি বলতে চাই, কিন্তু তুমি এমনভাবে আমাকে কন্ট্রোল করে রেখেছো, তুমি এমনভাবে সব কিছু করে রেখেছো। অন্যরা তো তাও তাদের স্পাউসকে গালাগালি করে দেয়, তারপর মারপিট করলো, কি করলো সে তো পরের কথা, কিন্তু আমি তো তোমার উপর কিছু বলতেও পারি না। সবাই শুধু তোমার গলার ভয়েসটাই শোনে, আমার ভয়েসটা শোনে না। আমি শুধু আশেপাশের লোকেদের সাথে চিৎকার চেঁচামেচি করি, তাদের সাথে ঝগড়া করতে পারি, বা পেছনে 2-4টে কথা বলি। সামনে বলার সাহস কোথায় আমার? আজ আমার মনে হয় যে আমি কে, অ্যাকচুয়ালি আমার কিছু আছে অস্তিত্ব। কতটা বোকা আমি শুধু বারবার ভাবি যে কতটা বোকা আমি। আমিও যে এরকম থার্ড পার্টি সম্পর্কে থাকবো আমি জীবনে কোনোদিন ভাবিনি। এবং তোমার যে থার্ড পার্টি সে আমার চোখের সামনে থাকবে, চোখের সামনে ঘুরে বেড়াবে, সেটাও আমি কোনোদিন ভাবিনি। তোমার থার্ড পার্টিকে নিয়ে তো আশেপাশে অনেকের প্রচুর ভয় রয়েছে, এবং তোমার থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে তোমার বয়সী পুরুষদের উপরেই ঝাঁপিয়ে পড়ে। আমি বুঝে উঠতে পারি না যে এরা কি চায়, এদের লাজ লজ্জা বলে কিছু আছে কি নেই। ছাড়ো, আমি চর্চা করব না, আমি অন্যকে দোষ দেব না। তোমাকে আমি ভালোবেসেছিলাম, এটা আমাদের ভালোবাসার বিয়ে, এটা কি করে কি হয়ে গেল? আমার একসময় মনে হয় কি জানো তো, আমি লোকেদের প্রেম জীবন নিয়ে এত কটু মন্তব্য করেছি, যদিও আমি নিজেও প্রেম করেছিলাম সেই যুগে,
কিন্তু সেটা তো লুকোনো রয়েছে, সেটা তো কেউ জানে না আমি কি করে বিয়ে করেছিলাম, কি না করে বিয়ে করেছিলাম। কারণ আমি আজ অন্য জায়গায় রয়েছি, আজ আমি অন্য কারোর বউ, তাই কেউ জিজ্ঞেস করতে আসবে না আমার সংসার রয়েছে, সন্তান রয়েছে, কেউ জিজ্ঞেস করতে আসবে না আমি কীভাবে বিয়ে হয়েছিল না হয়েছিল, সেটার ব্যাপারে কারোর ইন্টারেস্ট নেই। তাই আমি আমার বিবাহিত জীবনের সেই পূর্ব ঘটনা, সে কি প্রেম করেছিলাম কি করেছিলাম সেটা নিয়ে লুকিয়ে গেছি, কিন্তু অন্যদের প্রেম নিয়ে কটু মন্তব্য করেছি, অনেক কিছু বলেওছি। এখন বুঝতে পারি যে আমি যদি সেই যুগে দাঁড়িয়ে প্রেম করতে পারি, তো এই যুগে যারা যেভাবে প্রেম করছে সেটা কমন ব্যাপার, সেটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আমি মেনে নিতে পারিনি। কেন মেনে নিতে পারিনি জানো? কারণ আমি তোমার কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি। যদি সত্যিকারে তুমি আমার সাথে প্রেম করতে, যদি সত্যিকারে তুমি আমাকে ভালোবাসতে, তাহলে হয়তো আমার অন্যের ভালোবাসা দেখেও ভালোবাসা জেগে উঠতো, সেখানে আমি সাপোর্ট করতে যেতাম, সেখানে আমি সেটাকে খারাপভাবে কুমন্তব্য তো অ্যাটলিস্ট করতাম না। আমার পছন্দ হোক না হোক, প্রত্যেকের সব কিছু পছন্দ হতে পারে না হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেখানে সেটা নিয়ে তামাশা, সিন ক্রিয়েট, রটানো এসব করতে যেতাম না। আমি নিজের জীবনে নিজের পরিবারে কোনোদিন সুখী হতে পারিনি, এবং সেটা শুধুমাত্র তোমার জন্য হয়নি। তোমার জন্য আজকে আমি এই সিচুয়েশনে দাঁড়িয়ে, তোমার উপর বিরাটভাবে মাথা গরম হয় আমার, বিরাট মানে বিরাটভাবে। আমি এখন বুঝতে পারি যে কেন সারা জীবনটা অনেকে খুব ভদ্রতার নাটক করে থাকে, ভদ্রতার নাটকও না, তারা বুঝতেও পারে না, এবং খুব ভালোভাবে স্পাউসের সাথে সম্পর্ক থাকে, স্পাউসকে মাথায় তুলে রাখে, সবসময় তার তারিফ করে বিভিন্ন জায়গাতে, ছোটোখাটো যে দোষগুণ সবাই করে সেটাকে ছেড়ে দেয়, কারণ হ্যাঁ আমার স্পাউস তো অ্যাটলিস্ট থার্ড পার্টি সম্পর্কে নেই, বাইরে তো কোনো ব্যাপার নেই, সেই হিসেব নিয়ে সেটাকে বারবার দোহাই দিয়ে সব কিছু দোষগুণ মাফ করে দিয়ে তাদের একটা সময় পর্যন্ত ভালো কেটে যায়, এবং লাস্ট বয়সে দিনে রাতে ঝগড়া হয় কেন সেটার আজকে আমি প্রমাণ পাচ্ছি। কারণ সত্য তো বেরোবে, আজ না হোক কাল সত্য তো বেরোবে। আর আমার ভেতরের ইনসিকিউরিটি, আমার অন্যের জীবনে ফোকাস দেওয়া, সেটা বারে বারে প্রমাণ দেয় যে আমি নিজে কোনোদিন স্যাটিসফ্যাকশন পাইনি। আমি আর কেউ না, আমি কোনোভাবে আলাদা হতে পারিনি। আমি বারবার ভেবেছি যে হ্যাঁ আর 5 জন যে আমাদের আশেপাশে রয়েছে, পরিবারে রয়েছে, সবার থেকে আমার জীবন আলাদা, আমার জীবনে অ্যাটলিস্ট এরকম সমস্যা নেই। কিন্তু আজ বুঝতে পারছি যে সবার মতো আমারই জীবন একই রকম ছিল, তাই তারাও যেভাবে চর্চা করে গেছে, তারাও যেভাবে লোকের জীবনে ফোকাস ছিল, আমিও সেভাবেই ছিলাম। কারণ আমার জীবনেও কিছু ভালো ছিল না। আমার যদি নিজের জীবন পরিপূর্ণ থাকতো, আমি যদি নিজের জীবনে খুশি থাকতাম, আমি কেন অন্যদিকে তাকাতে যেতাম? আমার প্রয়োজন ছিল না, তোমার স্বাদ থেকেও ছিল না, তুমি থেকেও ছিলে না। আজ বুঝতে পারছি তুমি আমাকে কতটা সময় দিয়েছো। তুমি তো বেশিরভাগ সময় বাইরেই কাটাতে, হয় চায়ের দোকানে, নাহলে কোনো কিছু, কোনো দোকানে, নাহলে কারোর সাথে কথা বলছো, এধার ওধার সবার সাথে আলোচনা চলছে। তুমি কোনোদিন আমার ওপর কতটা ফোকাস দিয়েছো? হ্যাঁ তুমি অনুষ্ঠানে খুব ভালোভাবে নাটক করতে পারো, সেখানে আমার 2-4টে ছবি তোলা, একসাথে বসে খাওয়া বা কিছু, কিন্তু আমার মনেও পড়ে না যে তুমি কতবার আমাকে প্রায় নিয়ে গেছো কোথাও ঘুরতে, সেটাও তো তুমি করোনি। আর 5 জনের মতো আমাকে তো নিজেকেই সব কিছু করতে হয়। হ্যাঁ তুমি কিছু কিছু হেল্প করো, কিন্তু এটা কীরকম ভালোবাসা, এটা কীরকম মানে দায়িত্ব পালন? আমি তো দেখতেও খারাপ না, যদি বলা যায় এই এলাকার মধ্যে আমি নাম্বার 1, 2, 3-এর মধ্যে তো অবশ্যই থাকবো, এবং আমার এত গুণ রয়েছে। তারপরেও তুমি কি করে আমার থেকে দেখতে খারাপ পার্সনদের প্রতি আকৃষ্ট হও? ও তাদের বয়স কম, তাই না? আমি তো ভুলে গিয়েছিলাম বয়সের ব্যাপার রয়েছে। তুমি আমার জীবনটা পুরোপুরি নষ্ট করে দিয়েছো, আমার জীবনের কোনো মানেই নেই। আজ শুনি পারপাস 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 সবার মুখে, আমার জীবনের কোনো পারপাসই ছিল না। আমি নিজেকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, নিজেকে ভেবেছিলাম হ্যাঁ আমার খুব সম্মান রয়েছে, সব কিছু রয়েছে। আজ দেখছি তোমারই কোনো সম্মান নেই, আমার কি সম্মান থাকবে? এবং আজ আমি বুঝি যে আমার সন্তান, সেও কেন কোনোভাবে আমাকে নতুন কিছু শুরু করতে দেয় না, সেও কেন আমাকে সাপোর্ট করে না। পুরোপুরি তোমার মতো হয়েছে। সেও চায় না যে আমি কোনোভাবে কিছু করে নাম যশ খ্যাতি পেয়ে যাই, কারণ তোমরা দুজনেই খুব ভালো করে জানো
যে আমি কতটা ট্যালেন্টেড, এবং আমাকে দমিয়ে 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 আমার ভয়েসটাকে পুরো নষ্ট করে ফেলেছো, আমার কথা বলার ক্ষমতা, আমার সমস্ত কিছু নষ্ট করে ফেলেছো। আজ আমি কাকে বলবো? তোমার সাথে সংসার করতে গিয়ে না আমি আমার বাবার বাড়ির হতে পেরেছি, না আমি শ্বশুরবাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে পেরেছি, না কোনো আত্মীয় স্বজনদের সাথে আমার যোগাযোগ রয়েছে, না আশেপাশের লোকেরা আমাকে ভালো হিসেবে দেখে। কেউ কোনো রকমভাবে আজ আমার পাশে নেই। তুমি আমাকে পুরোপুরি একা করে দিয়েছো। আজ আমাকে এমন সিচুয়েশনে দাঁড় করিয়েছো, একা তো অনেকে বেঁচে যায়, সারভাইভ করে যায়। আমার যে ট্যালেন্ট আমার মধ্যে যে রয়েছে সেটাকেও নষ্ট করে ফেলেছো। আমার কাছে কোনো অপশান তুমি বাকি রাখোনি। তুমি আমাকে সেই ক্যাটাগরিতে এনে ফেলেছো যে প্রথমে বাবা, তারপর হাজব্যান্ড, তারপরে ছেলে বা সন্তান, আর কোনো অপশন নেই। আমি ঈশ্বরের পথ এ কারণেই বেছেছি, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাচ্ছি না। বারে বারে আমার মনে হচ্ছে যে আমার জীবনটা তুমি নষ্ট করে ফেলেছো, আমার কিছু নেই আর। তুমি আমাকে বলো, তুমি কি শান্তি পেয়েছো এইসব করে? তোমার কোন শখটা পূর্ণ হয়েছে? আমি আর জানতে চাই, সবার কাছে, তোমার মতো পুরুষদের কাছে আমি জানতে চাই যে এত ভালো স্পাউস থাকা সত্ত্বেও, সব দিক থেকে গুণ রয়েছে, সব কিছু রয়েছে, তারপরেও যাকে তুমি ভালোবেসে বিয়ে করেছো, তারপরেও তুমি বাইরে কি দেখতে যাও, বাইরে যা করে বেড়াও, সেগুলোতে কি সুখ পাও, কি রয়েছে তাদের মধ্যে? মানে এতে কি হয়, মানে কেমন ফিলিংস হয়? একটা বয়স পরে এসে যখন সমস্ত সব কিছু চলে যায়, যৌবন চলে যায়, তখন কি ফিলিংস হয় যে ওগুলো করে কি মজাটা পেয়েছো? আজ বুঝতে পারছি যে তুমি কম বয়সে কাকে কাকে তোমার গাড়িতে নিয়ে ঘুরিয়েছো, কি কি করেছো রাস্তাঘাটে, কে দেখতে গেছে? আমি তো শুধু ঘর, সংসার আর সন্তান নিয়ে মেতেছিলাম, সবসময় তার দিকে ফোকাস দিয়ে গেছি। আর তুমি যে কি করে বেরিয়েছো আমি কোনোদিন দেখিনি। তোমার তো বিশেষ কিছু নেই এই সময়, যদি বলা যায় তোমার শরীরের স্ট্রেংথ সেটাও নেই, না তোমার টাকা পয়সা বেশি রয়েছে, না তোমার সেরকম কিছু সৌন্দর্য রয়েছে, না কিছু রয়েছে এই বয়সে এসে। তারপরেও এইসব মহিলারা কি করে তোমার প্রেমে পাগল হয়, কিভাবে তোমার প্রতি এত তাদের আকৃষ্টতা থাকে? এই সময় তোমার আর এই তোমার যে পার্সন রয়েছে, প্রেমিকা রয়েছে, তোমাদের সমস্ত কিছু নিয়ে এই সময় আমি খুব চিন্তিত। আমার এই সময় সব থেকে বেশি যদি হিংসা হয়ে থাকে, সব থেকে বেশি যদি মাথাটা গরম হয়ে থাকে তোমার এই প্রেমিকার ওপর এবং তোমাদের এই সম্পর্কের ওপর। এই বুড়ো বয়সে আদিক্ষেতামিটা না আমার একদম সহ্য হয় না। আমি চাই এটা পুরোপুরিভাবে তোমাদের এন্ড হয়ে যাক। তোমাকে ডমিনেট করার জন্য, তোমার জীবনে টাওয়ার মোমেন্ট দেওয়ার জন্য আমি তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে অবশ্যই ছুটব। আমার জীবনে যা ধ্বংস হওয়ার তো হয়েই গেছে, কিন্তু আমি তোমার জীবনের থেকেই তোমাকে বরবাদ হতে দেখব। আমার প্রচুর মাথা গরম হয় এবং আমি চাই যে যেভাবে তুমি আমার জীবনটাকে নরক বানিয়েছো সেই রকমই তোমার জীবনটা যেন হয়। আমি এত কষ্ট করেছি, এত সব কিছু সহ্য করেছি, এত সিচুয়েশন খারাপ, সব কিছু, এই পুরো সিচুয়েশনে তোমাকে আমি একবারও দেখিনি আমাকে হেল্প করতে।
তুমি তোমার নিজের যে পজিশন, পাওয়ার, নিজেকে বিশাল কিছু ভাবা, আমি এই, আমি সেই মহান ব্যক্তিত্ব, সেই হিসেবেই সবসময় তুমি দেখিয়ে গেছো। হ্যাঁ, তুমি আর 5 জনের মতো আমাকে সবার সামনে অপমান করনি, কিন্তু এমনও না যে তুমি আমাকে সম্মান দিয়ে রেখেছো বা তুমি আমার সমব্যথী বা তুমি আমার জন্য প্রচুর ভাবো, তুমি আমার ভালো চাও। তুমি আমার কোনোদিন ভালো চাওনি। তুমি ওভারঅলভাবে সমাজের সামনে নিজের চরিত্রকে সঠিক দেখানোর প্রচেষ্টা করে গেছো বারে বারে। সে কারণে যেখানে যেখানে প্রয়োজন পড়েছে তুমি আমার সাপোর্টার হিসেবে দেখিয়েছো যে হ্যাঁ তুমি আমাকে সাপোর্ট করো। কিন্তু তুমি সাপোর্ট করেছো কোন বিষয়ে? তুমি সাপোর্ট করেছো এমন এমন বিষয়ে যে বিষয়ে তুমি লিঙ্ক ছিলে, যেখানে আমার নিজস্বতার ব্যাপার ছিল, যেখানে আমার ট্যালেন্টের ব্যাপার ছিল, আমার কিছু করে দেখানোর ব্যাপার ছিল, সেখানে তুমি জীবনে সাপোর্ট করনি আমায়। তুমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস কেড়ে নিয়েছো। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসগুলো তোমার জীবনে দিয়ে গিয়েছি। আজ আমি বড্ড একা, তুমি জানো, আজ আমি বড্ড একা। এবং সব থেকে বেশি রাগ আমার নিজের ওপর হয় যে আমি কতটা বোকা। আমি শুধু একা না, আমি বোকাও। আমি জীবনে কি করলাম? কিছুই করতে পারিনি। আর এখন তো দাঁড়িয়ে মনে হয় যে আমার সন্তানের কি হবে, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানের কি হবে। তুমি তুমি কিছু করবে আমার মনে হয় না। তুমি থেকেও নেই। অনেকের স্বামী থাকে না, অনেকের স্বামী ছেড়ে চলে যায়, ডিভোর্স দিয়ে দেয়, অনেকের অনেক কিছু হয়ে যায়, তারপরও তারা থাকে, তারপরও তাদের অস্তিত্ব থাকে তাদের জীবনে। কিন্তু তোমার কিছুই নেই আর। তুমি আমার চোখে এতটাই নিচে নেমে গেছো, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি লুকিয়ে যাই, আমি দেখাতে পারি না তোমার সামনে, কারণ তুমি পুরোপুরি ভালো তো না। এরম তো হয়নি যে আর 5 জন যে লেভেলে মার খেয়েছে, হতে পারে আমি সেই লেভেলে খাইনি, কিন্তু এরম তো না যে আমি খাইনি মার। না তুমি আমাকে গালাগালি করনি, না তুমি আমাকে অপমান করনি, তুমি সবই করেছো। হ্যাঁ, তাদেরটা সবার সামনে হয়েছে, আমারটা 4 দেওয়ালের ভেতরে হয়েছে। কারণ তুমি বারে বারে নিজের যে সম্মান রয়েছে, নিজের যে চরিত্র রয়েছে, ব্যক্তিত্ব রয়েছে, সেটাকে প্রোটেক্ট করে গেছো। তোমাদের এই যে গ্রুপ রয়েছে না, তোমাদের এই যে নোংরামির যে গ্রুপ রয়েছে, এই সকল মহিলাদের নিয়ে যে তোমাদের নোংরামি চলে, সে গ্রুপ পুরোপুরি ধ্বংস হবে। এবং তোমার উচিত শিক্ষা পাওয়ার দরকার রয়েছে। পূর্বে আমি ভাবতাম যে তোমার সম্মানের সাথে আমার সম্মান জড়িত, এই সেই ওই। এখন আমি ভাবি কেউ কারণ না, সবাই তো ইন্ডিভিজুয়াল। তো যে যেটা করেছে সেটার শাস্তি তার পাওয়া উচিত। তুমি যেটা করেছো সেটার শাস্তি তোমার পাওয়া উচিত। তোমার সত্য সামনে আসার প্রয়োজন রয়েছে। অনেক তো হলো লুকিয়ে অনেক কিছু করেছো। তুমি শুধু আমার ফোকাস অন্যদের দিকে দিয়েছো। কোন কম বয়সী ছেলে মেয়ে কী করলো, কার ঘরে কি হলো কি না হলো, কে কি করলো, বাইরের খবর নিয়েছে তুমি ঘরে বলেছো, যাতে পুরোপুরি আমার ফোকাস এই সকল পার্সনদের দিকে থাকে। আর তুমি তোমার সমস্ত কাজ খুব শান্তিভাবে করে গেছো। হ্যাঁ, যখন যখন চর্চা করার ছিল কিছু কিছু জায়গায় তুমি করেছো, আমার সাথ দিয়েছো। কিন্তু সবার প্রথমে তোমার খুশি ছিল, তোমার ইন্ডিপেন্ডেন্স ছিল, তুমি যেটা চেয়েছো সেটা করেছো। তোমার মতো চালাক নাটকবাজ আমি এর আগে দেখিনি। তুমি সব থেকে বড় অভিনেতা, তোমাদের পরিবারে এই এলাকায় তুমি সব থেকে বড় অভিনেতা। আজ বুঝতে পারছি যে আমার সন্তানের জীবনে এত ডিলে কেন, এত সমস্যা কেন, তোমার কারণে। তোমার কারণেই আজ এইসব হয়েছে। আমি এখন আর ভয় পাই না। আমার এখন আর কোনো কিছুতে কিছু মনে হয় না। যা সব সত্য তোমার ব্যাপারে এসছে, আমি আমার নিজের জীবনকে যা অধ্যয়ন করেছি তাতে করে আমি
বুঝতে পারছি যে আমার জীবনের বেশিরভাগ পার্টটাই আমি মিথ্যেভাবে কাটিয়ে দিয়েছি। মানে সত্য সামনে আসতে যে এত সময় লেগে যায় সেটা আমি বুঝতে পারিনি। হতে পারে আমি দীক্ষা নেওয়ার পর, ঈশ্বরের শরণাপন্ন হওয়ার পর আমার চোখ খুলেছে। আমার উচিত ছিল সমস্ত কিছু ছেড়ে দিয়ে পূর্বেই যদি ঈশ্বরের শরণাপন্ন হতাম, তাহলে হয়তো জীবনে অনেক কিছু এমন করে যেতে পারতাম যেগুলো অন্যের উপকারে লাগতো, বা আমি নিজে তো খুশি হতাম, নিজে তো স্যাটিসফ্যাকশন পেতাম। তোমার কারণে আমি অনেক পাপ কাজ করেছি, অনেকের জীবনে ইন্টারফেয়ার করেছি, অনেকের নামে অনেক মিথ্যে কথা রটিয়েছি, অনেক কিছু করেছি, যে কারণে আমি অনেক পাপ সংগ্রহ করেছি। আর এটাও হয়েছে তোমার কারণে। তোমার যদি এরকম বাজে নোংরামি না থাকতো, তুমি যদি সত্যি ভালো মানুষ হতে, তাহলে তুমি আমাকে নিয়ে খুশিতে থাকতে, আমাকে অন্য কারোর বিষয় নিয়ে বলতে না, তোমার আমার বিষয়ে কথা বলতে বা আমার জায়গাতে সাপোর্ট করতে তোমার সময় চলে যেত। তুমি আমাকে ইন্সপায়ার করতে। দেখো না আজকালের ছেলেমেয়েরা যেরকম করে তাদের পার্সনকে, যেভাবে ইন্সপায়ার করে সেইভাবে করতে। তুমি আমাকে দমিয়ে রাখতে না, তুমি আমাকে জীবনে অশান্তি দিতে না অন্যভাবে। আমার ভেতরে প্রচণ্ড পরিমাণে রাগ রয়েছে, আগুন জ্বলছে, আমার অস্বস্তি হচ্ছে। আমি এগুলো ভাবতে চাইছি না আর, কিন্তু আমি ছাড়বো না তোমায়। আমি চাই ঈশ্বরের কাছে তুমি উপযুক্ত শাস্তি পাও। এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।